কি হয়েছে? কত বড় বেয়াদব দেখো, মুখে মুখে তর্ক করছে আমার সাথে। বর্ষা বেগম চাঁদনির দিকে তাকালেন। চল শক্ত করে দাঁড়িয়েছে। ওর থেকে কিছু জিজ্ঞেস করার আগেই জবা বেগম সবকিছু বললেন। বর্ষা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। অসুস্থ হয়েও তার শান্তি নেই। আচ্ছা, চা বানাতে হবে তো, আমি বানিয়ে দিচ্ছি। চাঁদনি, এদিকে এসো। না, তুমি বানাবে না, ও বানাবে। ও কেন মুখ বাজাবে আমার সাথে? বেয়াদব মেয়ে, মা না থাকলে এমনই হয়, শিক্ষা দীক্ষা নেই। চাঁদনি চেঁচিয়ে বলল, মেজো মা, খবরদার আমার আম্মুকে নিয়ে কিছু বলবে না। আশ্চর্য, তোমরা এমন করছো কেন ওর সাথে? তুমি চুপ করো ভাবি, তোমাকে কেউ ডাকেনি এখানে। বর্ষা থতমত খেলেন, লজ্জাও পেলেন। বড় সে বড় সত্ত্বেও জবা বেগম এভাবে কথা বলেন ওনার সাথে। চাঁদনি বুকে দুহাত আড়াআড়ি করে বলল, এখন তো আরো বানাবো না, নিজের কাজ নিজেরা করো। তোমার মেয়ের জামাইকে আমি কেন চা বানিয়ে দিব? তোমার মেয়ে চা বানাতে পারে না? আমাকে তো ঠিকই খোটা দিতে পারো। নিজের মেয়ে যে অষ্টরম্ভা সেটা দেখো না। আমিও চা বানাবো না, বড় আম্মুকে বানাতে দিব না। যা করো করো। জবা বেগম রাগে ক্ষোভে তাকালেন। এবারে কথাগুলো খুব গায়ে লাগলো ওনার। তর্ক করার মতো কোনো টপিক খুঁজে না পেয়ে যা তা বলতে থাকলেন। কি বলবেন, কি ইঙ্গিত করলেন, কিছুই বুঝে উঠতে পারলেন না। আমার মেয়ের সংসারে চোখ দিয়েছিস, নির্লজ্জ একটা। আমার মেয়ে যদি সেদিন চলে না যেত, বিয়ে পর্যন্ত হতো না তোর। তোর যে রূপ, তাতে কেউ নিয়ে যেত না তোকে। অথচ এখন আমার মেয়েকেই দোষারোপ করছিস। চাল চুলোহীন মেয়েদের মাথায় তুললেই এমনই হয়। কি? বুঝিস না? এই যে সার্ভেন্ট না বললি, তোর অবস্থা নিয়ে বাড়িতে ওদের চেয়েও নিচু। অ্যাটলিস্ট এরাও এ বাড়ির সার্ভেন্ট, তুই তো কেউ না। কি? আমি কেউ না মানে? আমি এবাড়ির মেয়ে, অর্পিতা আপুর মতো আমারও এ বাড়িতে অধিকার আছে। তুমি কি বলছো মেজমা? যা মুখে আসছে তাই বলছো আমাকে? একটা কথাও মিথ্যা না। তুই বর্ষা বেগম তীব্র স্বরে বললেন, চুপ করো না তোমরা। মেয়েটার সাথে এরকম কেন করছো? শত্রুতা শুরু করেছো? ছেলের বউয়ের জন্য খারাপ লাগছে ভাবি? হ্যাঁ তাই। চাঁদনি, এসো আমার সাথে। চাঁদনি দুপাশে মাথা নাড়িয়ে বলল, না বড় মা, আমাকে জানতে হবে। মেজমা আমাকে যা তা বলতে পারে না। এ বাড়িতে অর্পিতা আপুর যতটা অধিকার আছে আমারও ততটাই আছে। কেন ওরা আমার সাথে এমন আচরণ করবে? কেন বলবে আমার অবস্থান সার্ভেন্টের চেয়েও নিচু? অর্পিতা মক্ষম একটা সুযোগ পেল ওর জামাইকে চা বানিয়ে না দেওয়া, না সব সময় অধিকার নিয়ে তর্ক করা, আর সবচেয়ে কুৎসিত যে ব্যাপারটা, ওর ঘর বর নিজের করে নেওয়া। ও যখন সব ফেলে চলেই গিয়েছিল, সেসব চাঁদনি কেন নেবে? চাঁদনি তো ওর সাথে রূপ বা ফ্যামিলি স্ট্যাটাস কোনো দিক দিয়ে জিততে পারবে না। সেখানেও আধেরকে বিয়ে করে রানীর হালে কেন থাকবে? তোর সাথে আমার তুলনা চলে না চাঁদনি। তুই এ বাড়ির কেউ না। মানে এবারই কেউ না মানে কি? ফালতু কথা বলবেন আপু। অনেকবার তুমি এ কথা বলেছ আমাকে। যেটা সত্যি সেটাই বলেছি। তুই এ বাড়ির কেউ না। চাচ্চু তোকে দত্তক নিয়েছে। চাচ্চু তোর আসল বাবা না। তোর আসল মা বাবার কোনো পরিচয় নেই। তুই এ বাড়ির কেউই না। চাঁদনি বিশ্বাস করলো না। অর্পিতা কথা অনেকবার বলেছে ওকে। যতবারই চাঁদনির সাথে ওর কোনো ঝামেলা লাগে, অর্পিতা এসব বলে দুর্বল করতে চায় ওকে। মিথ্যা কথা বলছে না ও, যা সত্যি তাই বলছে। জবা বেগম বললেন। চাঁদনি ভাঙা গলায় বলল, অর্পিতা আপু, তুমি পালিয়েছো সেটা আমার দোষ। আমি তো কিছু কেড়ে নেইনি তোমার। তবুও কেন এত ক্ষোভ তুমি বলো? তুমি মিথ্যা বলছো, ক্ষোভ ঝাড়ছো আমার উপর। মিথ্যে বলছি না। এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। হ্যাঁ, বিশ্বাস করি না আমি। তবুও না থাকলেও আমি আমার বাবার অধিকারে থাকি, আমার বাবার টাকায় খাই। ও হ্যাঁ, এখন তো আমার হাজবেন্ডও এবারের ছেলে। তোমাদের ভাষ্য অনুযায়ী যদি মেয়ে হয়ে বাড়িতে আমার অধিকার না থাকে, বাবা আর আধার ভাইয়ের দৌলতে আমার অধিকার আছে। কিন্তু তোমার জামাই কেন এ বাড়িতে বসে বসে খাচ্ছে? সে কে হয় এবারে? তার কি অধিকার? পালিয়ে যাওয়া মেয়ের জামাই সে। আমাকে যে সব কথা বলছো সেসব তো আমি তোমাকেও বলতে পারি। বিয়ের দিন আসর থেকে পালিয়ে গিয়ে জামাই নিয়ে বাড়িতে উঠে এসছো, লজ্জা করছে না? নির্লজ্জ একটা। অর্পিতা কিছু না বলে ঠাস করে চর মেরে দিল চাঁদনিকে। বর্ষা বেগম দুহাতে আঁকড়ে ধরলেন চাঁদনিকে। উনি বাঁচতে পারেনি অর্পিতা অকস্মাৎ থাপ্পড় মেরে দেবে ওকে, নয়তো উনি অবশ্যই আটকাতেন। চাঁদনি কেঁদে দিল। বর্ষা বেগমের হাত ধরে ব্যালেন্স রাখলো নিজের। বর্ষা বেগম গর্জে পড়লেন, অর্পিতা, কোন সাহসে ওকে মারলে তুমি? আধার মাত্রই সদর দরজাতে বাড়িতে ঢুকলো। তার পিছু পিছু আকিব শিকদার এসে পৌঁছলেন। ওরা দুজন আজ শপিং এ গিয়েছিল কেনাকাটা করতে।
আকিব শিকদার অফিস থেকে ফোন করে জানালেন আধারকে বেরোতে, ওরা দুজন আজ শপিংয়ে যাবে। আধার ওনাকে যা যা বলেছিল সব কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন উনি। আধারের ভাবনা উনি জানেন না, কিন্তু আধারকে উনি কখনো ভাইয়ের ছেলে মানেনি, সবসময় নিজের ছেলেই ভেবে এসেছেন। আধার দেখলো চাঁদনি কাছে, বর্ষা বেগম ধরে আছে ওকে, অর্পিতা চিল্লাচ্ছে ওর উপর, ওর শক্তি হিসেবে আছে জবা বেগম। দুই মা মেয়ে মিলে বর্ষা বেগম আর চাঁদনিকে হেনস্থা করছে। চাঁদনি কাঁদতে কাঁদতে হঠাৎ ওর দিকে তাকালো, ভেজা চোখের দিকে চোখ পড়তে আধারের বুক ধক করে ওঠে, ঢোক গিলল। চাঁদনি বর্ষা বেগমকে ছেড়ে চোখ মুছলো, তারপর দ্রুত পায়ে হেঁটে ওর কাছে এগিয়ে এলো। আকিব শিকদার পেছনে থাকায়ও আকিব শিকদারকে খেয়াল করলো না, ও এখন সবাইকে খেয়াল করার মতো অবস্থায় নেই। চাঁদনি অভিযোগ করে বলল, দেখো ওরা কি বলছে আমাকে, আমি এ বাড়ির মেয়ে নই। অর্পিতা আপু সবসময় আমাকে এসব বলে, আমি বিশ্বাস করি না, আজও করিনি। তুমি বলো সব মিথ্যা। আধার নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে, কিছু বলল না। চাঁদনি এলোমেলো ভঙ্গিতে অস্থির স্বরে বলল, আধার ভাই, তুমি বলো না অর্পিতা আপু যা বলছে সব মিথ্যা। বলো বলো বলো, তুমি প্লিজ বলো, আমার খুব খারাপ লাগছে এসব শুনতে। ওরা কেন আমাকে এসব বলবে? মিথ্যা না, সত্যি। চাঁদনি ক্রুদ্ধ স্বরে বলল, কি বলতে চাইছো? আমি আম্মু আব্বুর আসল মেয়ে না? আমার কোনো সম্পর্ক নেই শিকদার বাড়ির সাথে? না, কোনো সম্পর্ক নেই। চাচু আর ছোট মা অ্যাডপ্ট করেছিল তোকে অনাথ আশ্রম থেকে। তুই আমাদের রক্তের কেউ হোস না। চাঁদনি স্তব্ধ দৃষ্টিতে তাকালো, বিমর্ষ স্বরে বলল, মিথ্যে কেন বলছো তুমি? হ্যাঁ, মিথ্যে কেন বলছো? মিথ্যুক একটা। আর কি কি বলে দুর্বল করবে আমাকে? যতবার উঠে দাঁড়াতে চাই বারবার কেন ভেঙে গুড়িয়ে দাও? তোমাদের কারো কথা বিশ্বাস করি না আমি। তোমরা সবাই স্বার্থপর। চাঁদনি কাঁপছে, ওর মনে হচ্ছে আধার এক্ষুনি বলবে সব মিথ্যা, কিন্তু সে নিষ্ঠুরের মতো বলল, চাঁদে বিশ্বাস কর বা না কর, এটা কিন্তু সত্যি। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া ভালো না? পরে তো কষ্টটা আরো বেশি হতো। আজকেই জেনে নে, ছোট মা কোনোদিনও মা হতে পারতো না, এজন্য চাচু তোকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছে এ বাড়িতে। কিন্তু তুই এ বাড়ির কেউ না, এটা কে বললো? ওই অর্পিতা, যে কিনা নিজেই পালিয়েছিল এ বাড়ি থেকে। তুই চাচ্চুর মেয়ে, তাই তুই এ বাড়ির মেয়ে, আর আমার বউ তাই তুই এ বাড়ির বউ। দুটো পরিচয় তোর, ওর চেয়ে বেশি অধিকার আছে। চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। আকিব শিকদার এসে আধারের কাঁধে হাত রাখলেন, ধরফরিয়ে বলল, কেন বলছো এসব? একটা কথাও সত্যি না। চাঁদ চাচ্ছু আর কত বছর লুকাবে? বেশি গোপন করতে গেলে সেটা আরো বেশি প্রকাশ হয়ে যায়। পরে জানলে কি কষ্ট পাবে না? তখন বেশি কষ্ট পাওয়া চেয়ে আজ কষ্ট পেয়ে ওদের জবাব দিতে পারলে সেটা বেশি ভালো না? চাঁদনি এক পলক ওর বাবার দিকে তাকালো, তিনি ঘেমে আছেন। চিন্তায় পড়লে মানুষ ঘেমে যায়। ও কিছু বলতে যাবে, তার আগে অর্পিতদের কথায় বাগড়া দিয়ে ছাজালো স্বরে বলল, তুই কিসের এত বড়াই করিস চাঁদনি? হ্যাঁ, শিকদার টাইটেলের এত বড়াই তো তোকে মানায় না। তুই বুঝিস না এ বাড়িতে কেন তোকে কেউ পাত্তা দেয় না? আধার ভাই আর আমার প্রতি তাদের আচরণ আর তোর প্রতি তাদের ভিন্ন আচরণের মাধ্যমে বোঝা যায় তুই এ বাড়ির কেউ না। তোর মা বাবা তোকে অনাথ আশ্রমে ফেলে চলে গিয়েছিল। তোর রক্তের ঠিক নেই, জন্মের ঠিক নেই, তুই আধার ভাইয়ের লেভেলে নেই। বুঝিস না তোর সাথে সবাই কেন এমন আচরণ করে? আধার ভাই তোকে কেন এত অপমান করেছিল বুঝিসনি? তোর সাথে আধার ভাইয়ের কোন দিক দিয়ে যায়? কোনো দিক দিয়েই না। তুই আধার ভাইয়ের বউ হওয়ার যোগ্য না, এজন্য। আধার আক্রোশে তাকালো অর্পিতার দিকে, তেড়ে গিয়ে সহসা চড় বসালো ওর গালে। অর্পিতার মনে হলো ওর দাঁতগুলো খুলে পড়ে যাবে। আধার ন্যানো সেকেন্ড আরেকটা মারলো, চুলগুলো মুঠো করে ধরে বলল, বেয়াদবের বাচ্চা, বেয়াদব! সাহস কত তোর? এই, তোর চাকরও অর্ডার করছিস যে ওকে? কোন সাহসে ওর গায়ে হাত তুলেছিস? তোর হাত ভেঙে দেবো আমি। জবা বেগম ওর হাত ধরলেন, চেঁচিয়ে বললেন, এই ছেলে ছাড়ো ওকে। কোন সাহসে মারছো আমার মেয়েকে? সাহস তো কম না তোমার। আধারের শক্ত হাত উনি ছাড়াতে পারলেন না। অর্পিতা চুলগুলো ছিঁড়ে হাতে নিয়ে আসতে চাইল, ধমকে ধামকে বলল, কে বলেছে ও শিকদার বাড়ির কেউ না? ও আমার বউ, চাচ্চুর মেয়ে। ও এ বাড়ির বউ মেয়ে দুটোই। শিকদার বাড়ির পদবীর অহংকার অবশ্যই ও করবে। তুই কে হোস ওর রক্ত জন্ম নিয়ে খোঁটা দেয়া? বয়ফ্রেন্ডকে বিয়ের আগে নিজের নুট পিক দিয়ে রাখিস, তারপর চাপে পড়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাস। সবার পায়ে ধরে জামাই নিয়ে বাড়িতে উঠে এসেছিস। তোর ন্যায় বিচারক মা তোর মতন নষ্টারে কিছু বলতে পারে না, আরেকজনের মেয়েকে যা তা বলে। মা মেয়ে দুটোই কেমনে এত বড় শয়তান হোস? ওরে বাড়িতে থাকার খোঁটা দিলি তোর জানোয়ার। আজ তোকে আর তোর জামাইকে বাড়ি ছাড়া করবো আমি। অর্পিতা চেঁচাচ্ছে, সাথে জবা বেগম বিলাপ করছে। বর্ষা বেগম ছাড়তে বলছে আধারকে। আধারের কানে একটা কথাও ঢুকছে না। ওর অনেক দিনের রাগ অর্পিতার উপর, অনেক ক্ষোভ। আর চাঁদনিকে এসব বলায় সব ক্ষোভ উগড়ে এসেছে।
চাঁদনি নিজের দুঃখ সইবে না কান্না করবে না আধারকে থামাবে নিজেই বুঝে উঠতে পারছে না। ওর কান্না গলার কাছে এসে আটকে গেছে। আকিব শিকদার আধারকে টেনে নিয়ে এলেন, তবুও অর্পিতা চুল ধরে থাকলো। বর্ষা বেগম চাপ প্রয়োগ করে আঙুল খুলে চুল ছাড়ালেন, তবু একগোছা চুল আধারের হাতে চলে এলো। ও আবারও আক্রোশে অর্পিতার দিকে তেড়ে গেল। আকিব শিকদার আবার ওকে থামালেন। বর্ষা বেগম আর আকিব শিকদার ওকে ধরে রেখেছিল। আধা নিজেকে ছাড়িয়ে নিল ওদের থেকে। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অর্পিতার জামাইয়ের মুখোমুখি হলো। সে সিঁড়ি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইয়ের মার খাওয়া দেখছে। ভেড়া একটা। অবশ্য শ্বশুরের বাড়িতে থেকে শ্বশুরবাড়ির লোকের উপর চটপট করবে সে হেড বাই কই আর। আধার দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছেন আর কতকাল এভাবে শ্বশুরের টাকায় অন্ন ধ্বংস করবেন? একটু তো লজ্জা করুন। বউকে নিয়ে বিদায় হন এখান থেকে। আমি বিদায় করতে গেলে খুব খারাপ হবে। বউয়ের ভেড়া হয়ে থাকতে এত ভালো লাগে? অবশ্য আপনার শ্বশুরও এমন, বউয়ের ভেড়া, যেমন কুকুর তেমন তার মুগুর। আধার দপদপিয়ে চলে গেল। আধা যাওয়ার পর মুহূর্তে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেল। অর্পিতা চিৎকার করে কান্নাকাটি করা শুরু করলো। সকলের সামনে এত বিশ্রী অপমান, যেখানে ওর মা বাবা কখনো ওকে ধমক পর্যন্ত দেয়নি, সেখানে আধার সবার সামনে থাপ্পড় মেরে চোখে চুল ছিঁড়ে দিয়েছে। এই অপমানও কি করে সইবেও? জবা বেগম হুড়াহুড়ি করে আরমান শিকদারকে ফোন করা শুরু করলেন। অপূর্ব শিকদারও বাসায় নেই। রাফিয়া বেগম নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। এসে ঘটনার আন্তপান্ত না জেনে দোষারোপ করা শুরু করলেন বর্ষা বেগমকে। বর্ষা বেগম নিজের কক্ষে চলে গেলেন। এ মহিলার ক্যাটকাটার ভালো লাগে না। এমনিতে সকাল থেকে তিনি অসুস্থ। হতে পারে একটা খুব সামান্য ঘটনা নিয়ে শিকদার বাড়িতে অগ্নপাত। তবু এই ঝগড়াটা বাধারে ছিল। আধার সুযোগ খুঁজছিল অর্পিতাকে সায়স্তা করার। জবা বেগম সুযোগ খুঁজছিল বাড়ি ভাগ করার। চা বানানোটা তো শুধু বাহানা ছিল। চাঁদনের কক্ষের দরজা বন্ধ। আধার সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। চাঁদ, এই দরজা বন্ধ করেছিস কেন তুই? ভেতর থেকে উত্তর আসে না। আধারের একটা আরো বেড়ে যায়। আশ্চর্য, সব নকরামি খালি চাঁদনি ওর সাথেই করতে পারে, অথচ ওদের মুখ ফুটে একটা উত্তর দিতে পারে না। এ কেমন বৈষম্য? আধার আগে কিরমিরিয়ে বলল, ধুর, দরজা খুলতো। এত আবেগের কি আছে? ওরা কখনোই বা তোকে মাথায় তুলে বসে থাকে। বাড়ির মেয়ে না বলে যে আবেগে শেষ হয়ে যাচ্ছিস। এই, খোল না দরজা। ব্যাপারটাকে এত বড় করে কেন দেখছিস? তুই চাচ্ছুর মেয়ে, আমার বউ, এটা কি যথেষ্ট নয়? কে এসে কি বললো সেসব কানে নিবি কেন? এই চাঁদ, দরজা খুলবি না? ভেঙে ঢুকবো। কোনো উত্তর আসে না। আধারের মনে ভয় ঢুকলো। মেয়েটা এত আবেগী, আবেগের একটা জার আছে ওর কাছে। মুহূর্তে উতলে পড়ে। ছোট্ট একটা বিষয় নিয়েও কেঁদে ফেলে। আর সেখানে তো এত বড় একটা বিষয়। যতই আধার বলুক মাথায় না নিতে, ওর পরিচয়টা তো মিথ্যে হয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়টা যে ও আধারের বউ, এটা তো মিথ্যে না। বাকি সব মিথ্যা হলেও কি? সম্পত্তি নিয়ে চিন্তা করছিস তুই? আরে, ওর চেয়ে বেশি সম্পত্তি পাবি তুই। যা আমার ভাগের সম্পত্তিও তোর। তারপর দরজা খোল। হে চাঁদনি, একদম নখরা দেখাবি না। কথা বলছিস না কেন তুই? দরজা খোল, দরজা খোল বলছি। আধার দুহাতে দরজা ধাক্কাতে থাকলো। চাঁদনি বালিশে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল। দরজার দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে কান্নার শব্দ আটকালো। এই ছেলেটাকে শান্তিতে একটু কান্না পর্যন্ত করতে দেবে না, এমন অসহ্য একটা মানুষই জুটতে পেল ওর কপালে। আধারে দরজা ভাঙার প্রস্তুতি নিল। ধাক্কাতে যাবে তার আগে চাঁদনি দরজা খুলে ফেললো। আধার নরম দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনির চোখ জলজল করছে, নাকে গালে লাল আভা, চোখ ফুলে গেছে। মাত্র কিছু সময়ের মধ্যে অবস্থা খারাপ করে ফেলেছে। কি চাই? তোকে। যাও এখান থেকে, মন মেজাজ ভালো নেই। আমারও। দেখি সর। চাঁদনিকে ঠেলে ঠুলে ওর কক্ষে ঢুকলো আধার। বালিশের অবস্থা দেখে পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, কিছুক্ষণের মধ্যেই বালিশ ভিজিয়ে ফেলেছিস। কোথায় ওই অজাতের চুল ছিঁড়ে দিবি? তা না, কেটে কেটে সমুদ্র বানিয়ে ফেলেছে। কেন এসছো? একা থাকতে দাও আমাকে। তোর সাথে থাকবো বলে এসেছি। চাঁদনি সে কথা কোণে না নিয়ে ক্ষীণস্বরে বলল, আমার তো রক্তের ঠিক নাই, জন্মের ঠিক নাই, আমার সাথে কেন থাকতে যাবা তুমি? আধার বিমূঢ় দৃষ্টিতে তাকালো, পাংশুটে মুখে বলল, কেন বলছিস এসব? ওই অর্পিতার জন্ম পরিচয় ভুলিয়ে দেবো আমি। অপেক্ষা কর। আমার এসব নিয়ে একটুও মাথা ব্যথা নেই। জানি অনেক কষ্টের একটা বিষয় এসব তোর জন্য। এত বছর পর এসে সব জানা। তুমি আমাকে আগে জানাতে পারতে। গায়ের রং নিয়ে খোঁটা দেওয়ার সময় এটাও বলে দিতে পারতে যে আমার জন্ম পরিচয় ঠিক নেই বলেই আমি তোমার যোগ্য না। আমি তো শিকদার বাড়ির মেয়ে না। তুমি যতই আমাকে আমার গায়ের রং নিয়ে খোঁটা দাও না কেন, অন্তত এটা জেনে আমার একটা সাহস থাকতো আমি শিকদার বাড়ির মেয়ে। তুমি আর আমি তো একই, হয়তো গায়ের রং দিয়ে তোমার যোগ্য না আমি, কিন্তু আমাদের বংশ পরিচয় তো এক। কিন্তু এখন এখন আমি কিসের অহংকার করব? কিভাবে তোমার সাথে লড়বো?
আমার তো আর নিজের বলতে কিছুই রইলো না আধার ভাই। আধার কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। ওর দু হাতে শক্ত করে মোটা করে ধরে বলল, আমি আছি না তোর? আমি আছি, চাচ্চু আছে, তোর কতগুলো বন্ধু আছে। আর পরিচয়? কাবিন নামায় কি নামে স্বাক্ষর দিয়েছিলি? চাঁদনি, আমার নাম তো তোরই, আমার পদবিও তোর। আর কি লাগবে বল? সব এনে দেবো তোকে। কে বলেছে তোর কিচ্ছু নেই? আমার সবকিছুই তো তোর। চাঁদনি বিষাদ হাসলো। ওই যে জন্মের ঠিক নেই সেটা। আধার ওর গাল চেপে ধরলো। চাঁদনি, আমি তোকে কিছু বলছি জান, এ বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমার তো আছে। সবকিছুর ঊর্ধ্বে তোর পরিচয়। তুই আমার বউ, শুধু এতটুকু জেনে নে। আর সবকিছু মিথ্যে ভেবে নে। না, এ বাড়ির কারোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তোমার সাথেও না। আধার অপ্রকৃতিস্থ ভাবে ওর গালে হাত রেখে বলল। প্লিজ শোন আমার কথা। চাঁদনি হঠাৎই রেগে গেল। ওর ভালো লাগছে না কিছু, কোনো কারণ ছাড়াই রাগ হচ্ছে। ও চিৎকার করে বলল, বেরো এখান থেকে, যাও, চলে যাও। এত ভালো সাজছো কেন? আমি কি কি করেছো আমার সাথে ভুলে গেছি ভেবেছো? অমানুষের মতো আচরণ করেছো, অপমান করেছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো, কিচ্ছু ভুলিনি। সারা জীবন সবাই আমার সাথে যা তা ব্যবহার করে আসছো। বুঝ হওয়ার পর থেকে সবার কটূক্তি শুনেছি। আমার কোনো জন্ম পরিচয় নাই, আমি এ বাড়ির মেয়ে না, এই জন্য আমার সাথে যা তা ব্যবহার করা যায়, তাই না? আমি তো মানুষ না, তোমাদের মতো বাড়ির আদরের বাচ্চাও না। আমার কষ্ট পাওয়া না পাওয়াতে কি যায় আসে? চাঁদনি কাঁদছে, কান্নার তোড়ে কাঁপছেও। আধার কি করবে বুঝতে পারলো না। মেয়েটা এভাবে কেন রিয়াক্ট করছে? কত তো শুনিয়েছে ওরা, ওর সাথে এমন করছে কেন? আধার ওকে জাপটে ধরে বলল, তোমার চাচা কেন আমাকেই নিয়ে আসলো? দেখেনি আমি কালো? এত সুন্দর সুন্দর মানুষের মাঝে আমাকে কি মানায়? অ্যাডপ্টেই তো তোমাদের যোগ্য কাউকে আনতে পারেনি। সবাই অন্যায় করেছো আমার সাথে। আমি আমি আজকে বুঝলাম ঢাকা যাওয়ার পর কেন তোমার চাচা একবারও দেখা করতে গেল না আমার সাথে, কেন সবাই মিলে আমাকে বলির পাঠা বানালো। কারণ আমি তোমাদের নিজের কেউ না, তোমার চাচার নিজের মেয়ে না। আমার সাথে যা তা করা যায়, আমার চেয়েও নিজের এই অকৃতজ্ঞ পরিবারকে বড় করে দেখা যায়, কারণ আমি তার রক্তের কেউ না। ছাড়ো ছাড়ো আমাকে, যাও এখান থেকে, বেরো। তোমাদের কারোর সাথে আমার কোনো কিচ্ছু নেই। আজ রক্তের খোঁটাও দিয়ে দিল ওরা আমাকে। কোথায় যাবি? যেদিকে দু চোখ যায় সেদিকে। তোমাদেরকে আর বিরক্ত করব না, না তোমাকে না তোমার চাচাকে। বোঝা হয়ে গেছি না? আজ সব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। চাঁদনির গলা ভেঙে এলো, হাঁপাতে থাকলো। আধার ওকে ছাড়লো না, শক্ত করে ধরে রাখলো। খাটের সাথে হেলান দিয়ে বসে আছে চাঁদনি, পা দুটো এলোমেলো ভঙ্গিতে টেনে রেখেছে মেঝেতে। দুনিয়ার সকল অসত্য ভর করেছে ওর আদলে। স্যালারে বুকের কাজটা ভিজে চুপচুপে হয়ে গেছে, গালে জলের দাগ বসে গেছে, খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আধার গুরুতর ভঙ্গিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনির মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা এই পরিবারটাকে অনেক ভালোবাসতো, অনেক, মানে অনেক। সেটা শব্দে ব্যাখ্যা করা যায় না। হয়তো কারো ভালোবাসা পেত না বলেই সবার জন্য এতটা টান ছিল। ভালোবাসার কাঙাল মানুষরা সবাইকে একটু বেশি ভালোবাসে। তারপর যখন হুট করে জানলো এত বছর ধরে জেনে আসার সবকিছু মিথ্যে ভ্রম, তখন মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আধার ডাকলো, চাঁদ, হুম। আমরা ঢাকায় চলে যাই, এখানে থাকতে হবে না তোকে। লজ্জা লাগবে না তোমার? এবার তো তোমার আরো লজ্জা। এতদিন শুধু একটা সমস্যা ছিল, আমি কালো। এখন আমার তো জন্ম পরিচয় ঠিক নেই, তোমার লেভেলে নেই, আমি বউ হওয়ার যোগ্য না, আরো কত কি। চাঁদনি, চাঁদনি বিছানার উপর মাথা এলিয়ে দিল। আধার উঠে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে বলল, আমার আর কোনো লজ্জা নেই চাঁদনি। ছেলেদেরও লজ্জা থাকতে নেই। তুই আমার লজ্জা কেন হবি? তুই তো আমার চাঁদ। হাহ। এরকম কেন করছিস? নিজের দিকে তাকালে খুব আফসোস লাগে জানো, এত শূন্যতা কমতি নিয়ে একটা মানুষ বাঁচতে পারে। ভুলে যা ওরা যা বলেছে সব। তোমার বিষাক্ত বাণীগুলোই তো ভুলতে পারিনি, ওদের ঘাটা তো তাজা। এই তাজা ঘা কি করে মেটাবো বল? আমাকে জড়িয়ে ধর, যে কান্নাটা ভেতরে আটকে রেখেছিস সেটা বের করে দে। এভাবে কান্না চেপে রাখলে মরে যাবি। কাঁদ, একটু শব্দ করে কাঁদ। তোর অবস্থা আমার ঠিক লাগছে না। চাঁদনি অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো। আধার নিজেই ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। চাঁদনি শব্দ করে কেঁদে দিল। আধার একটা বাচ্চার মতো আগলে নিল। আধার কোলে তুলল ওকে। পিঠের নিচে নরম বেডের অনুভূতি পেতেই চাঁদনির কান্না থেমে গেল। বুক থেকে মাথা নিচু ভেজা চোখে তাকালো। আধারের চোখের ভরসা বোঝে না ও। ছেলেটার চোখের ভাষা বড্ড জটিল। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল চাঁদনি।
চাঁদনি সিক্স সেন্স বলল ওর সাথে অপ্রত্যাশিত কিছু হবে, যা এই মুহূর্তে ওর একটু পছন্দ হবে না। আধার মুখ নামিয়ে চুমু খেলো চাঁদনির থুতনিতে। চাঁদনি ভয়াত দৃষ্টিতে তাকিয়ে বলল। প্লিজ না। আধার ওর কপালের সাথে কপাল ঠেকালো, শীতল কণ্ঠে বলল। আমি তোর কোনো কথা শুনছি না। তুমি জোর করবে আমার সাথে? ভালো কথা না হলে আমি কি করতে পারি বল? আমি তো শুধু তোর ক্ষত মেটানোর চেষ্টা করছি। তুমি আমাকে আরো ক্ষত বিক্ষত করে দেবে। নতুন কি? তোকে তো আমি শুরু থেকেই ক্ষত বিক্ষত করে আসছি। এতদিনে তো সব সয়ে যাওয়ার কথা। তবে নতুনত্ব কি জানিস? আজ আমি তোর ছোট হওয়ার পরোয়া করব না। তোর কান্না আজকে আমার উপর কোনো প্রভাব ফেলবে না। আধার সত্যি বেপরোয়া আচরণ করছে চাঁদনির সাথে। চাঁদনির কান্না বাধা কিছু ওর ওপর প্রভাব ফেলেনি। অসহায়তার চরম পর্যায়ে সে চাঁদনি মেনে নিয়েছে, বা হয়তো বাধা দেওয়ার শক্তি পায়নি। ও তো কোনোদিন আধারের সাথে জিততে পারেনি। আধার সবসময় ওর ওপর নিজের সব ডিসিশন চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ কেন এমন হলো? আধার কখনো ওর কাছে আসেনি, কখনো চাঁদনিকে ঘিরে কামকতা ছিল না ওর মধ্যে। কখনো বা দুষ্টুমি করে কিছু বললেও সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেত। চাঁদনির এসবে বড্ড ভয় ছিল, আর আধার এসব জেনে কখনো ওর কাছে আসার চেষ্টা করেনি। তাহলে কাল কেন আধার মানলো না? কেন ওর বাধা উপেক্ষা করলো না? ভোরের আলো ফুটছে সবে, পাখির কিচিরমিচির জানালার উপর সফেদ পর্দা দুলছে, যার দরুন কক্ষ কিঞ্চিত অন্ধকার। তবুও ফাঁক দিয়ে সোনালি রশির প্রতিফলন ঘটছে কক্ষ জেড়ে। কক্ষে পিনপতন নীরবতা। এসির শস্য শব্দ ছাড়া আর কোনো শব্দের হদিস পাওয়া যায় না। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে আধার। ওর গায়ে একটা হাফ হাতা টি শার্ট, এমনিতে ঠান্ডা, তার উপর এসির বাতাসে গায়ে শীত কাটা দিচ্ছে। তবু আধার উষ্ণ কোনো কাপড় গায়ে দিচ্ছে না। ও তাকিয়ে আছে ঘুমন্ত চাঁদনির দিকে। চাঁদনি ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। পুরো ব্ল্যাঙ্কেটটাই ও নিজের দখলে নিয়ে ফেলেছে। ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে ওকে। এখন পাঠকরা অন্য কিছু ভাববে হয়তো, কিন্তু সত্যি কথা হচ্ছে চাঁদনি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আধার ওকে কষ্ট দেয়নি, শুধু ভালোবেসেছে। আচ্ছা, ভালোবাসে কি কষ্ট আছে? কেউ ভালোবাসার কষ্ট পায়? আধার জানে না। একটা মানুষ পুরো রাত কি করে কাঁদতে পারে সেটাও আধারের জানা নেই। ক্লান্ত লাগে না? কান্না শেষ করে ক্লান্ত হওয়ার দরকার কি? এত চোখের জল কি করে থাকে একটা মানুষের? থাকে, শেষই হয় না। বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। ওর প্রশ্রয় দেয়নি আধারকে। আধারের সম্মতি বা প্রশ্রয় কোনোটাই চায়নি। ওর যেটা মন চেয়েছে সেটা করে ফেলেছে, ঠিক ভুল ভাবেনি। কিন্তু এখন যে আধার মস্তিষ্কের দহনে পিষ্ট হচ্ছে, ওর হৃদয় কখনোই মস্তিষ্কের সাথে জিততে পারে না। আধার জিততে দেয় না। কালকে কেন মনকে জিতিয়ে দিল? কেন চাঁদনিকে এভাবে ভেঙে দিল? ও কি করে চোখ মেলাবে এবার মেয়েটার সাথে? ও নিজেই এমন অপরাধবোধ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওর যা ঠিক মনে হয়েছে ও তাই করেছে। ওর মনে হয়েছিল চাঁদের মাইন্ড ডাইভার্ট করা দরকার, ওকে অন্য কিছুতে ভালো দরকার। অথচ আধা নিজেই ভুলে গেছে চাঁদনিকে শান্ত করার চেষ্টা করছিল। কেন নিজেই অশান্ত হয়ে গেল? ও তো কথা দিয়েছিল চাঁদনি ছোট, তাই ওর সাথে জোর করবে না। ও নিজের কথা রাখতে পারেনি। দরজায় টোকা পড়তে আধার ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। কে এসেছে এত সকালে? ওর চাচ্ছু? না, সে দরজা টোকা দেবে না। কিন্তু কাল রাতে সে অনেকবার কল করেছে ওকে, আধার রিসিভ করেনি। রিসিভ করেও কি বলতো? দেখো শ্বশুর বাবা, তোমার মেয়ে আমাকে ভালোবাসতে দিচ্ছে না। ও কাঁদছে, ওকে কাঁদতে মানা করো। আর একটু বোঝাও, স্বামীরা এমন একটু কষ্ট দেয়। যদিও কষ্টের পরিমাণ একটু না, বেশি ছিল, তবুও সয়ে নিতে হয়। তুমি তোমার মেয়েকে একটু বোঝাও। এমন বলতো কল রিসিভ করে? এমন হলে ব্যাপারটা খুবই বিশ্রী হতো। প্রায় 4-5 বার কল করেছে সে। চাঁদের সাথে কথা বলার জন্যই করেছে আধার নিশ্চিত, কিন্তু দরজা বন্ধ দেখে আসতে পারেনি। আধার উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতে সে তড়িঘড়ি করে বলল, দরজা খুলছিলে না কেন? ঘুম। 10টা বাজে, চাঁদনি তো এত বেলা অবধি ঘুমায় না। ও কোথায়? চাঁদনি কোথায়? ও কি ঠিক আছে? আছে কোনো রকম। কি হয়েছে ওর? অসুস্থ। বর্ষা বেগম সন্ধিয়ান দৃষ্টিতে তাকালেন। কালকে চাঁদনি খুব কষ্ট পেয়েছে, কেঁদেছে অনেক। স্বাভাবিক, এত বড় সত্যি কেউ মানতে পারবে না, কিন্তু আদর তো সেটা বুঝবে না। ওর কথা মানলেই ও রিয়াক্ট করবে, চাঁদনির কষ্ট দেখবে না। বর্ষা বেগম তপ্তস্বরে বললেন, কি করেছিস ওর সাথে দেখি? তোরে চিনি না আমি? কি কি তেড়ামি করেছে তোর সাথে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল। রাত থেকে অসুস্থ হয়ে গেছে, বেশি কাঁদে, মাথা খারাপ হয়ে গিয়েছিল। শুধু ওর না, বাড়ির আরো 2জন মানুষের। মেজ ভাই আসার পর ড্রয়িং রুমে আলোচনা বসেছে। আচ্ছা, কি কথা হয়েছে? মিস করে ফেললাম। তোমার যা নিশ্চয়ই আমার নামে এক গাদা অভিযোগ খুলে বসেছে, আর প্রস্তাব দিয়েছে ওনার মেয়েকে মারার অপরাধে আমাকে ফাঁসিতে যাতে ঝোলানো হয়। ইস, রাতের ঝগড়াটা মিস করে ফেললাম। কুটনামি
কমা আধার, ছেলেরা কি করে এমন কুটনি হয়? কেন, কুটনি হওয়ার জন্য জেন্ডার লাগে? দেখি সর সামনে থেকে, চাঁদনির কি হয়েছে আমাকে দেখতে দে। আধার বাধা দিয়ে বলল। তুমি নিজেই লজ্জা পাবে আম্মু। বর্ষা বেগম থেমে গেলেন, ছোট ছোট চোখ করে তাকালেন ওর দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমাক। ডেকে দে, কাল রাতে দুজনেই কিছু খাইনি, খেয়ে আবার ঘুমাতে বল। না, ঘুমাক, উঠে খাবে। তুমি আমাকে খেতে দাও, ও নিজের সময় করে উঠুক। বর্ষা বেগম সম্মতি দিয়ে চলে গেলেন। চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অনেকদিন পর ও জানালার পাশে বসলো। ঘরটা এখনো কিঞ্চিত অন্ধকার। ওই তো তেঁতুল গাছের পাশে কোদাল আছে, তবুও চাঁদনির ভয় লাগছে না, কোনো অনুভূতি পাচ্ছে না। ঘুম থেকে ওঠার পরও জানালার পাশে বসেছে, বেরোতে ইচ্ছে করছে না কক্ষ ছেড়ে। আধার দরজা ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে অবলোকন করছে চাঁদনিকে। কি করে কথা বলবে ও সেটা নিয়ে দ্বন্দ্বে ভুগছে। মেয়েটি এভাবে উদাস হয়ে বসে আছে, ঢোকা মাত্র কি বলবে ও? ছি, আদার ভয় পাচ্ছে চাঁদনিকে, চোখে চোখ মেলানো ভয়। কেন? ও যা করেছে একটুও ভুল করেনি। চাঁদনি ভুল বুঝছে ওকে। ও শুধু চাঁদনিকে সাহারা দিতে চেয়েছে, কিন্তু সেটা ভুল করে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আধার চাঁদনির পাশে গিয়ে দাঁড়ালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকলো। চাঁদ। চাঁদনি তাকালো না, ও এমনভাবে বসে থাকলো যেন ওর পাশে কেউ নেই, কেউ ওকে ডাকেনি। আধার বসলো ওর পাশে, অনুনয় করে বলল, আই এম সরি, প্লিজ কথা বল, চুপ করে থাকিস না। কি এমন অপরাধ করে ফেলেছি? এমন করবি আমার সাথে? তুই আগে যেমন আমার সাথে কথা বলতি না, এখনো তেমন শুরু করেছিস। চাঁদনি, কথা বল। আধার অতিষ্ঠ হয়ে বলল, আমি তোকে রেপ করেছি চাঁদনি? এমন ভিকটিমের মতো আচরণ করছিস কেন? চাঁদনি তাকালো না ওর দিকে, কিন্তু এতক্ষণে শান্ত কণ্ঠে বলল, করনি? ইচ্ছের বিরুদ্ধে জোর করাকে কি বলে তাহলে? তোর উপর আমার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে খাটাবে আমার এমন একটা অসহায় সিচুয়েশনে? তুই কষ্ট পাচ্ছিলি তাই আমি। তাই তুমি কষ্টগুলো আরো বাড়িয়ে দিলে। তোর কোথায় কষ্ট হচ্ছে বল? চাঁদনি বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল। ওখানে কিন্তু আধার সেদিকে তাকালো না, ও তাকালো চাঁদনির গলার দিকে। অযাচিত ক্ষততে আঙুল বুলিয়ে হুড়মুড়িয়ে বলল, এখানে এত দাগ? তোমারই দান। ইস, ব্যথা করছে তোর? চাঁদনি কিছু বলল না। আধার অয়েন্টমেন্ট নিয়ে এসে লাগিয়ে দিল, মিনমিন করে বলল, খারাপ লাগছে তোর? না খেতে আয়, খিদে লাগেনি? না, কিন্তু তোকে দেখেই অসুস্থ লাগছে। তারপরেও তো পাষাণের মতো আচরণ করেছো। না, ওটাকে পাষাণের মতো আচরণ বলে না, ওটাকে বলে স্বামীর মতো আচরণ। প্রত্যেক স্বামী তার বউয়ের সাথে এমন আচরণ করে। আমার খারাপ লাগছে এসব শুনতে। আমি খাবার নিয়ে আসছি, এখানেই বসে খা, নিচে নামতে হবে না। আধার বুঝতে পারছে চাঁদনি ডিপ্রেশনে চলে গেছে। ওর নিজস্ব একটা জগৎ আছে, সেটার নাম ডিপ্রেশন। এই ডিপ্রেশন কাটতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। ততদিন চাঁদনি আধারের সাথে কথা বলবে না, যতটা সম্ভব ইগনোর করবে। জীবনের বেশিরভাগ সময় ও ডিপ্রেশনে কাটায়, হুদাই ডিপ্রেশনে চলে যায়। সেখানে তো দুটো বড় বড় ঘটনা ঘটে গেছে ওর সাথে। ছোটবেলায় ও রাফিয়া বেগম আর জবা বেগমের কথা শুনে ডিপ্রেশনে চলে যেত। অনেকদিন কক্ষ ছেড়ে বের হতো না। ওর বাবা ব্যতীত বাড়ির কারোর সাথে কথা বলতো না। আধার এসব অনেক আগে থেকেই দেখে আসছে। দিন বদলেছে, চাঁদনি এখন ওদের কথায় ডিপ্রেশনে যায় না, কথার পিঠে উত্তর দেয়। কিন্তু এখন ওর ডিপ্রেশনে যাওয়ার মানুষ বদলেছে। এখন আধার ওর সাথে ওর মতের বিরুদ্ধে কিছু করলেই ও ডিপ্রেশনে চলে যায়। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত বাজেভাবে অপমানিত হওয়ার পরও বাড়ি ছেড়ে যায় না, সেটা অর্পিতার জামাইকে না দেখলে আধার জানতো না। আচ্ছা, ছেলেটার মেল ইগো নেই, সেটা হার্ট হয় না? না, শুধু ওর ইগোই এত বেশি সেন্সিটিভ। তবে এখন প্রায় অর্পিতা আর ওর জামাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। আধার খুব পুলকিত হয় এসব দেখে। বাড়ি থেকে চলে গেলে তো আর এসব মেলোড্রামা দেখতে পেত না। তার চোখের সামনেই ওদের পুড়তে দেখুক। চাঁদনি এখনও ডিপ্রেশনে আছে, আধার সাথে কথা বলছে না, ওর কক্ষে থাকছে না। আধার জোর করছে না ওকে, থাকুক নিজের মতো। একবার জোর করে বড্ড অপরাধবোধে ভুগছেও। চাঁদনি আকিব শিকদারের সাথেও কথা বলছে না। আকিব শিকদার কিভাবে কথা বলবো ওর সাথে সেটাও বুঝতে পারছে না। কথা বলতে গেলে চাঁদনি দুনিয়ার সকল অসত্য নিয়ে তাকাবে ওনার দিকে। সে অসত্য দেখে ওনার সাথে কথা বন্ধ হয়ে যায়, বুকে চাপ পড়ে। উনি কি করে বুঝবে মেয়েটাকে? সে কোনোদিন চাঁদনিকে নিজের মেয়ে ব্যতীত অন্য কেউ ভাবেনি। চাঁদনি ব্যতীত এ দুনিয়া আর কোনো আপনজন নেই ওনার। হ্যাঁ, ওনার একটা পরিবার আছে যাদের দরকারের সময় ওনাকে দরকার হয়, কিন্তু আপন বলতে শুধু চাঁদনি। আকিব শিকদার আজ আবারও চাঁদনির সাথে কথা বলতে এসেছেন।
ও তখন বিছানায় উপর হয়ে জল রং দিয়ে আটকাচ্ছিল। এখন সময় কাটানোর জন্য চিত্র আঁকাটাকেই অবসরে বেছে নিয়েছে। অনেকগুলো আর্ট করেছে ও এই কয়েকদিনে। যেহেতু বাড়ির কারোর সাথেও কথা বলে না, তাই ছবি আঁকতে আঁকতেই সময় কেটে যায়। আর এসবে ব্যস্ত থাকে বলে উল্টাপাল্টা চিন্তাও মাথায় আসে না। মজার ব্যাপার হচ্ছে এসবও আধারিও কিনে দিয়েছে, যাতে ও সময় কাটাতে পারে, একটু একটু করে ওর ডিপ্রেশনের জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। আকিব শিকদার চাঁদনিকে ডাকলো। আম্মা, চাঁদনি বিষাদ হাসলো, না তাকিয়ে বলল, কিছু বলবে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। না, আমি কষ্ট পাইনি। ছোটবেলা থেকে ওদের যে ব্যবহার পেয়েছি, তাতে ওদের কেউ না জেনে আমার কষ্ট পাওয়ার কথা না। কষ্ট শুধু পেলাম এটা ভেবে, আমি যাকে নিজের সবকিছু ভেবেছি, নিজের দুনিয়া মেনেছি, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাতে কি যায় আসে আম্মা? রক্তের সম্পর্কটাই সবকিছু, ভালোবাসাটা কিচ্ছু না। এতদিনের বাবা মেয়ের সম্পর্কটাও মিথ্যা। ভালোবাসো? না, মনে হয়নি কোনোদিন তোমার। বাবারা তো ভালোবেসে আগলে রাখে, তুমি তো পারোনি। আমার এত কষ্টের জন্য কোথাও না কোথাও তুমিও দায়ী। আমি নিজের দায়ে এড়াচ্ছি না। আমি জানি আমি তোমার কাছে কতটা অপরাধী। তোমার আম্মুকে আমি যে কথা দিয়েছিলাম আমি সে কথা রাখতে পারিনি, কিন্তু তাই বলে তুমি আমাকে নিজের বাবা ভাববে না, সেটা তো আমি মেনে নেব না। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি না। ভেবে নাও অর্পিতা আর ওর মা যা বলেছে সব মিথ্যা। আমার জন্ম পরিচয় মিথ্যে হয়ে গেছে, সেখানে ওদের কথা আমি মিথ্যে কি করে ভাববো? আমার কথা বলতে ইচ্ছে করছে না, আর না তোমার কথা শুনতে ইচ্ছে করছে। এভাবে বলতে পারলে? কতটা নিষ্ঠুর তুমি। সবাই নিজের ব্যবহারে আমাকে ভেঙে দিয়ে বলছো আমি নিষ্ঠুর। আমাকে এখনো সে পরিবারে থাকতে হচ্ছে বাবা, যারা আমাকে আমার রক্ত নিয়ে খোঁটা দিয়েছে। তুমি কিছু বলেছো ওদের? অবশ্যই বলেছি। আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার পর আমি ওদের কিচ্ছু বলবো না? তারপরেও তো আমার ওদের সাথে এক বাড়িতে থাকতে হচ্ছে। একটা কথা বলি বাবা, আমি ওদের অনেক ভালোবাসতাম জানো, এখনো বাসি, কিন্তু আমি ওদের সাথে থাকতে চাই না। যেদিন আমি আমার পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছি, সেদিন থেকেই আমার ওদের সাথে থাকার স্পিরিটটা মরে গেছে। যেদিন তুমি তোমার এই টক্সিক ফ্যামিলিটাকে ছাড়তে পারবে, সেদিন নিজেকে আমার আসল বাবা দাবি করবে। এর আগে না, এর আগে আমি তোমার পালিত মেয়ে, যার থাকা না থাকায় তোমার কোনো যায় আসবে না। চলে যাও, একা থাকতে দাও আমাকে। মানুষের আনাগোনা এখন আর ভালো লাগে না আমার। চাঁদনি স্বাভাবিক কণ্ঠে বড্ড কঠিন কঠিন শব্দ শুনিয়ে দিল। আকিব শিকদার টলমলে দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। উনি চলে যাওয়ার পর চাঁদনি কাঁদতে বসলো। কতটা কঠিন কঠিন শব্দ শোনালো নিজের বাবাকে, অথচ তো জানে ওর বাবা কতটা নরম একজন মানুষ। সাথে এটাও জানে এ দুনিয়ার বাবা ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোনোদিন ওকে বুঝতে দেয়নি যে উনি নিজের মেয়ে নয়। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। চাঁদনি নিজে কষ্ট পাচ্ছে বলে ওনাকেও কষ্ট দিয়ে দিল। আধার চাঁদনিকে নিজের কেনাকাটা দেখাচ্ছে। ও এসব নিয়ে এসেছে চাঁদনিকে জ্বালানোর জন্য। চাঁদনি দুঃখে মরে যাচ্ছে, আর ওদিকে আকিব শিকদার আর আধারের মনে রং লেগেছে। ওরা দুজন আজ আবার শপিং করতে গিয়েছিল। আধারের শপিং শেষই হচ্ছে না, তারপর ওইসব চাঁদনিকে দেখাতে এসেছে। চাঁদনি দেখতে চায়নি, আধার জোর করে দেখাচ্ছে। না দেখে কোথায় যাবে? চাঁদনি নতুন কাপড় দেখতে খুব পছন্দ করে, আর নিজের জামা কাপড় আরেকজনকে দেখাতেও। আমাদের সবারই বোধহয় ছোটবেলায় এমন একটা অভ্যাস ছিল, নতুন কেনাকাটা করলে উৎফুল্ল হয়ে অন্য একটা মানুষকে দেখানো। চাঁদনির এখনো সে অভ্যাস যায়নি। আধার জানে বলে ওকে দেখাতে এসেছে। দেখতে না চাইলে জোর করে দেখাচ্ছে, কারণ চাঁদনির মন খারাপ। আধার কমপক্ষে 20টার মতো শার্ট কিনেছে। প্রায় শার্টই এক রকমের দেখতে, ব্ল্যাক কালার, কিন্তু ডিজাইন বোতাম আলাদা। আধার শার্টগুলো উল্টে পাল্টে দেখিয়ে বলল, এটা সুন্দর না? দেখ তুই। সুন্দর। আর এটা? এটাও সুন্দর। সবই সুন্দর লাগছে তোর? কোনোটা অসুন্দর লাগছে না? শুধু সুন্দর সুন্দর বলেই যাচ্ছিস। সব শার্টই তো প্রাইস এক। কই এক? এক হলে এতগুলো কেন কিনবে? ভিন্নতা আছে, বুঝতে পারছিস না তুই? বোঝার জন্য ফ্যাশন সেন্স থাকতে হয়, তো নেই। তাহলে আমাকে দেখাচ্ছ কেন? আমি তো দেখতে চাইনি। আমার দেখাতে ইচ্ছে করছে তাই। আধার একটা প্যাকেট থেকে একটা স্বর্ণের চেন বের করলো। চেনের লকেটে লেখা। চাঁদনি পড়ল, এ দিয়ে কি? আধার, ছেলেদের স্বর্ণ পরলে গুনাহ হয়। জানি তো, এটা তো আমার জন্য না, তোর জন্য। আমার জন্য? হুম। আমি তোমার নামে লকেট পরবো কেন? যাতে কেউ জিজ্ঞেস করলেই বলতে পারিস সেটা আমার জামাইয়ের নাম। তোকে যাতে কেউ অবিবাহিত না ভাবে। আর নাক ফুল দিবি না। বিবাহিত মেয়েরা নাক ফুল দেয়, চুড়িও পরিস না তুই। আমি নাক ফোড়াইনি। চুড়ি কেন পরিস না? বিবাহিত মেয়েরা তো চুড়ি পরে।
সব কুসংস্কার। জানি, তারপরেও একদিন অন্তত তুই চুড়ি আর গলার চেইন পরিস একসাথে, আমি দেখব। এখন এটা পর। আমি এটা পরবো না। অবশ্যই পরবি। আন্তারার সাথেও এ মিলে যায়, যদিও সে নামে তোকে কেউ ডাকে না, কিন্তু আমি আমার নাম ভেবেই এই চেইনটা কিনেছি। সুন্দর না? আসলেই ডিজাইনটা সুন্দর। লকেটের মধ্যে এই অক্ষরটা ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। আধার সবসময় সুন্দর সুন্দর জিনিসগুলো বেছে বেছে কিনে। ওর চয়েস খুব ভালো। অনেক মোটা একটা চেন, কমপক্ষে 2-3 ভরি হবে, কিন্তু চাঁদনি না পারার জন্য মিথ্যে বলল। সুন্দর লাগছে না আমার। পছন্দ হয়নি তোর? আমার তো সুন্দরই লাগলো। না, একটু সুন্দর না। আচ্ছা, কয়েকদিনের জন্য পর ঢাকায় গিয়ে আরো সুন্দর একটা চেইন কিনে দেবো, কেমন? লাগবে না। আধার জোর করে চাঁদনির গলায় পরিয়ে দিল। চাঁদনির চোখ মুখ কুচকে তাকালো। আধার মিষ্টি করে হেসে বলল, এই তো কত সুইট লাগছে। জানিস, আমি চেয়েছিলাম চুড়ি সহ নিয়ে আসতে, আবার আনিনি। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। তুই তো চুড়ি পরে কলেজে যেতে পারবি না, সবাই পিঞ্চ মারবে তোকে, এই ভেবেই আনিনি। বাট ঘরে তো পড়তে পারতি। যাকগে ওটা। এবার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোর নাম তো চাঁদনি, সেই হিসেবে লকেটও সি হওয়ার কথা ছিল। এ কেন? খবরদার তখন আন্তারা বলবি না, বলবি আমার জামাইয়ের নামে এ দিয়ে শুরু। চাঁদনি কপাল কুচকে মুখ ফেরালো। বিরক্তিতে কিছু বলতে পারল না। আধার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার সাথে সারা জীবন এরকমই করে যাবি চাঁদনি? এতটা বিদ্বেষ আমার প্রতি তোর? মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানিস। নিজের খারাপ লাগে বলেই বোধহয় কষ্ট দেই তোকে। কোনো একদিন তো তুই আমার সাথে ভালোভাবে থাক। আর কত অনুশোচনা করতে হবে আমাকে বল? তুই তুই কি আমাকে কোনোদিনও বুঝবি না? নির্বাচনের আর বেশি দেরি নেই। চট্টগ্রাম আসার দরুন দলীয় বেশ কিছু কার্যক্রমে রাত ছিল না। সেসব কাজ সাদিক এহসান সামলেছেন। সহযোগী হিসেবে ছিল সুহাস, কিন্তু এবার সাদিক এহসান বেশি জোরাজোরি করছেন ওকে ঢাকা যেতে। নিজে ফান করে বলছে না, জানেন রাত রিসিভ করলেও কথা বলবে না, তাই সুহাসকে দিয়ে বারবার তাগাদা দিচ্ছে। যদিও রাতের আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তবুও সে সিদ্ধান্ত নিল সকাল সকালে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রাতের একটা সমস্যা হচ্ছে, চট্টগ্রামে চলে এলে ওর আর কোথাও যেতে ইচ্ছে করে না। রোদেলা ইহসান বাচ্চাদের মতো কান্নাকাটি করেন। রাত ওনার কান্না সহ্য করতে পারে না। সকাল হয়েছে মাত্রই, বাইরে কুয়াশার ঘনত্বে দেখা যাচ্ছে না কিছু। ভোর 7টা, রাত পড়ছে এলো। পিছু পিছু এলো মোবারক হোসেন আর রোদেলা এহসান। রাত গাড়িতে ওঠার আগে রোদেলা এহসান আবার ওকে জড়িয়ে ধরলেন। রাতের মুখটা করুণ। ও বারবার বলছে ওনাকে কান্না না করতে, কিন্তু ওনার কান্না থামছেই না। রোদেলা এহসান কাঁদতে কাঁদতে বললেন, তুমি কখন আসবে আবার? আমি খুব মিস করব তোমাকে। চলে আসবো খুব তাড়াতাড়ি। তুমি কান্না করা বন্ধ করবে? আমার একটুও ভালো লাগছে না। তুমি চাও আমি মন খারাপ করে এখান থেকে যাই? রোদেলা এহসান ডানে বায়ে মাথা নাড়লেন, নাক টেনে বললেন, আবরার, তুমি আর ড্রাগ নিবে না? নেই না আমি। মিথ্যা কেন বলছো? মাকে কেউ মিথ্যা বলে? আচ্ছা, মিথ্যে বলবো না। আই প্রমিস, আমার বেশি কষ্ট না হলে ড্রাগসও নেব না। কখনোই নিবে না। তুমি অসুস্থ হয়ে যাবে আবার। তোমাকে আবার বাবা লন্ডনে পাঠিয়ে দিবে। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? বললাম তো আর নেব না। রাত ওনার মাথায় হাত বুলিয়ে দিল, কোমল স্বরে বলল, ভালো মেয়ে হয়ে থাকবে কেমন? আমি যদি সময় মতো আসতেও না পারি, রাগারাগি করবে না। আচ্ছা। রোদেলা এহসান জানেন না ড্রাগস কি। রাত এখন ওনার সামনে এসব নেয়নি। অসহ্য রকম যন্ত্রণা না হলেও এসব নেয়ও না। অ্যাব্রোডে যাওয়ার পরও কি করে যে এ নেশায় পড়ে গেছে ও নিজেও জানে না। নিজের কষ্ট কমাতে কি এই খারাপ পন্থাটা বেছে নিয়েছে? ও একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর রোদেলা এহসানকে বলেছিল রাতকে এসব নিতে না দিতে। এটা ভেতরে ভেতরে একটা মানুষকে নিঃশেষ করে দেয়, মেরে ফেলে। এরপর থেকে রাতের প্রতি ওনার এই নিষেধাজ্ঞাটা শুরু হয়েছে। এর আগে অবশ্য মোবারক হোসেন জানলেও ওকে কিছুই বলতেন না। রাত ওনার বড্ড আদরের, নিজের সব আপনজনের ঊর্ধ্ব। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। রাত একবার জানালা দিয়ে পিছু ফিরে তাকালো, হাত দিয়ে বিদায় জানালো রোদেলা এহসানকে। ওনাকে মোবারক হোসেন ধরেছিলেন, সে এখনো কাঁদছে। রাত বাইরে তাকিয়ে আছে। ওর গায়ে একটা সাদা পাঞ্জাবি আর মাখন রঙের চাদর। এই চাদর দিয়ে শীত মানছে না, তবুও উইন্ডো বন্ধ করছে না। কনকনে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে জানালা দিয়ে। হাঁটাচারি বাস স্ট্যান্ড পার করার সময় রাতের হঠাৎ শ্যামাঙ্গিনীর কথা মনে পড়ল। এই জায়গাটাতে সবসময় একটা জ্যাম থাকবে, যেমন এত সকালেও মোটামুটি একটা জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। বোরিং সময়টা রাত ফোন দেখে কাটালো না। ও জানালায় থুতনি রেখে তাকিয়ে থাকলো সরু গলিটার দিকে। চাঁদনির বাড়ি হয়তো এদিক দিয়েই।
আকিব শিকদার ওকে দাওয়াত দিয়েছিল, ওর সময় হয়নি বেড়াতে যাওয়ার। ওর মাথা থেকেই ছুটে গেছিল ব্যাপারটা, কিন্তু এখন গলিটার দিকে তাকিয়ে ওর মনে সূক্ষ্ম আফসোস হচ্ছে। আচ্ছা, এখন নিশ্চয়ই শ্যামাঙ্গিনী ঘুমোচ্ছে। ও যদি এখন গিয়ে শিকদার বাড়িতে উপস্থিত হয়, সে ঘুম ঘুম চোখে নামবে, ওকে দেখে নিশ্চয়ই চোখ বড় বড় করে তাকাবে। রাত সে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলো, আবার মাথা ডানে বায়ে নাড়িয়ে মাথা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করলো ব্যাপারটা। ও কি কোনো কিশোর বা নিব্বা? এসব কি কল্পনা জল্পনা শুরু করছো মাঝ রাস্তায়? তবু ওখানে একবার যাওয়া উচিত ছিল ওর। নাম দিত প্রচারণার জন্য যাচ্ছে বা পরিচিতির জন্য, কিন্তু ওর উদ্দেশ্য হতো অন্য। আজ শ্যামিঙ্গিনী কখন ঢাকায় যাবে? পরের বার ঢাকা থেকে আসলে ওকে অবশ্যই একবার শিকদার বাড়িতে যেতে হবে। মাঝখানে কেটে গেছে কয়েকদিন। চাঁদনি কিছুটা স্বাভাবিক হয়েছে। ও নিজেকে রিকভারির চেষ্টা করছে একটু একটু করে। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে সর্বোচ্চ। তবে বাড়ির কারোর সাথেও কথা বলে না। ওর কথাবার্তা শুধু বর্ষা বেগমের সাথে। এই একটা মানুষ যার সাথে ওর কোনো দ্বন্দ্ব নেই, যে নিঃস্বার্থভাবে সবাইকে আগলে রাখে। চাঁদনি ছোটবেলা থেকে তাকেই মায়ের মতো ভেবে এসেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে উনি চাঁদনির পক্ষ নিতে পারেন না। ওনার নিজের মতামতেরই তো কোনো মূল্য নেই এ বাড়িতে। চাঁদনি অনলাইনে ক্লাস করছিল। ও ঢাকা থেকে সব বইপত্র নিয়ে চলে এসেছে। ওর আসলে প্ল্যান ছিল আর ঢাকায় ফিরবে না, কিন্তু আধার এসে সব ভেস্তে দিল। কিন্তু আদৌ কি থাকতে পারতো এখানে? ঢাকা যাওয়ার আগে যে প্রেরণোচ্ছল ব্যাপারটা ছিল ওর মধ্যে, সেটা এখন আর নেই। ও এখন এ বাড়িতেও সেভাবে থাকে যেভাবে ও ঢাকার ফ্ল্যাটে থাকতো, নির্জীব নিস্তব্ধ, সবার থেকে গা বাঁচিয়ে। ও মনোযোগ দিয়ে পড়ছিল, তখনই ধুম করে দরজা খুলে আধার ঢুকলো ওর কক্ষে। চাঁদনি ধরফড়িয়ে বলল, কি হয়েছে? রেডি হয়ে নে, ঢাকা চলে যাব আমরা। হঠাৎ বলেছি না কয়েকদিন পর। আর কয়দিন? চাঁদনি কিছুক্ষণ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, পরক্ষণে চল শক্ত করে বলল, আর কোনোদিন না, যাব না আমি। তেরামি করবি না চাঁদনি, রেডি হয়ে নে ফাস্ট। আজকে তোকে অনেকক্ষণ ধরে বোঝানোর সময় আমার নেই, প্লিজ অবাধ্য হোস না। হয়েছেটা কি? পরে বলবো, আগে ব্যাগ গোছা। না, বলো আমাকে আগে কি হয়েছে বলো। হুট করেই বলছো চলে যাবে। আমার এখন যেতে ইচ্ছে করছে না। লিসেন, ওখানে যদি যাস আমি প্রমিস করছি আমি তোর থেকে দূরে দূরে থাকবো, কিন্তু এখানে হুটহাট তোকে আসলে মেরে ধরে হবে না। তোর দুর্বলতা আমি বুঝে গেছি। যদি চাস আমি তোর থেকে দূরে থাকি বা আমার অপ্রত্যাশিত ছোঁয়া না চাস, তাহলে তোকে ঢাকা যেতে হবে। চয়েস ইজ ইয়োর্স। চাঁদনি কোনো উত্তর দিল না, শক্ত চোখে তাকিয়ে থাকলো আধারের দিকে। আধার দ্রুত ওর কাছে আসলো। চাঁদনি টেবিলে বসেছিল, টেবিলের উপর এখনো মোবাইলে ক্লাস চলছে। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তুই আমার কথা শুনবি না চাঁদ, এই বাড়িতে থাকবো না আমি, আর তোকেও রাখবো না। এই বাড়িটা দাদিমার, আমার না। তোকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কি হয়েছে বলো আগে। অনেক সময় লাগবে, অত সময় নেই আমার কাছে। চাঁদনি কিছু না বলে তাকিয়ে থাকলো ওর দিকে। আধার কেমন করে যেন জিজ্ঞেস করলো। তুই যাবি না? চাঁদনি নিশ্চুপ। ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। আধার পিছু ফিরে চলে যাচ্ছিল। চাঁদনি ব্যাকুল হয়ে ডাকলো, আধার ভাই। আধার পিছু ফিরল, মলিন হেসে পড়ল, আজকের পর এ বাড়িতে থাকার রুচি নেই আমার। তুই থাক, আমি একাই না হয়ে চলে যাচ্ছি। আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি রে, তোকে বোঝাতে বোঝাতে। এ বাড়ির সবাই তোর জন্য আপন, শুধু আমি হতে পারলাম না। আমি তোর পর হয়ে রয়ে গেলাম রে। কেন তুই আমাকে আপন ভাবতে পারলি না? ওদের চেয়ে আমি তোকে বেশি কষ্ট দিয়েছিলাম, অথচ ওদের মাফ করে দিয়ে ওদের কাছেই থাকতে চাস, আমার থেকে দূরে যেতে চাস। এবার তোর ইচ্ছেকেই না হয় প্রাধান্য দিলাম। তুই থাক তোর ভালোবাসার মানুষদের সাথে। তুই আমার ভালোবাসা কোনোদিনও দেখলি না, সবসময় রাগ জেদটাকেই বড় করে দেখলি। চোখের দেখাটাই জিতে গেল তোর কাছে সবসময়। যা, আজ তোকেও জিতিয়ে দিলাম। আমিই হেরে গেলাম না হয়, চলে যাচ্ছি। কিন্তু মনে রাখবি, আমার লাশের পাশের আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমোতে দেবে না চাঁদনি। আমি চলে যাওয়ার পর খুব আফসোস করবি দেখিস, অনেক মিস করবি আমাকে। আধার চলে গেল। চাঁদনি নিষ্পলক তাকিয়ে থাকলো দরজা দিকে। আধার ভাই সত্যি ওকে ফেলে চলে যাবে, এটা বলতে পারলো সে? চাঁদনি ধপ করে বসলো বিছানায়, চুল টেনে ধরে মেঝের দিকে দৃষ্টি তাক করলো। কোথায় যাবে ও? ওখানেও যেতে ইচ্ছে করছে না, এখানেও মন মানছে না। ও তো নিজের বাবার সাথেই কথা বলছে না। আগের মতো আর কিচ্ছু নেই। ঢাকা থেকে আসার পর সব বদলে গেছে। ওর জেনে আসা সব কিছু মিথ্যে হয়ে গেছে। ও যতই আধারের উপর রাগ দেখাক, তবুও তো এটাই সত্যর পরিচয় ও আধারের বউ। এ বাড়ির মেয়ে পরিচয়টা তো মিথ্যে ছিল। তাহলে সে বাড়িতে থেকে নিজের অস্তিত্ব সংকটে ভোগাচ্ছে, আধারের সাথে চলে যাওয়াই ভালো নয় কি? বাড়ির পরিস্থিতি থমথমে। শুধু যে চাঁদনি কারোর সাথে কথা বলে না এমন না, বাড়ির সদস্যরা একে অপরের সাথে কথা বলে না। চাঁদনি বুঝতে পারছে কিছুটা একটা হয়েছে, নয়তো আধার হুট করে এমন সিদ্ধান্ত নেবে না। কিন্তু ও কারো থেকে জিজ্ঞেস করতে পারছে না। চাঁদনি শেষমেশ রাজি হলো ঢাকায় যাওয়ার জন্য।
ও যখন বারান্দা দিয়ে হেঁটে সিঁড়ির কাছে যাচ্ছিল প্রতিমধ্যে ওর অর্পিতার সাথে দেখা হলো। কিছু না বলে ও মাথা নিচু করে চলে যাচ্ছিল। অর্পিতা আটকাল ওকে। চলে যাচ্ছিস? হ্যাঁ, তোমার কি? আমার তো কিছুই না, বাড়ি থেকে বিদায় হচ্ছিস জন্য ভালো লাগলো। চাঁদনি কিছু না বলে যেতে ধরলে অর্পিতা বাঁকা হেসে বলল, আদের ভাই কি যেন বলেছিল? আমাকে আর আমার জামাইকে বাড়ি ছাড়া করবে। হাহ, এখন সে তোকে নিয়েই বাড়ি ছাড়া হচ্ছে। বেচারা, আমাকে অপমান করেছিল, এখন যে নিজে জায়গা না পেয়ে চলে যাচ্ছে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, বলল, কি বলছো তোমরা দাদা ভাইকে? ইগোটা একটু কমাতে বলিস, এত ইগো ভালো না, অহংকারে তো মাটিতে পাই পড়ে না। আমার জামাইকে কত নিচু করে কথা বলেছিল, এতে কি তার অবস্থান উঁচু হয়ে গেছে? আমার জামাই ঠিকই আছে এখানে, তাকেই চলে যেতে হচ্ছে। তোমাদের মতো নির্লজ্জ না, তাই নির্লজ্জ হলে তো অপমানিত হয়ে এ বাড়িতে পড়ে থাকতো। ইগোবিহীন এভাবে বেহার মতো ঘর জামাই হয়ে পড়ে থাকার চেয়ে ইগো বেশি থাকাই ভালো। ভাগ্যিস বেশি ইগো। তুই ওই দিনের মাই ভুলে গেছিস না? তুমি মাথা ব্যথার কথা ভুলে গেছো? আধার ভাই সেদিন তোমার যে চুলগুলো আস্ত রেখেছিল সেগুলো রাখবে না এবারে। যার জামাই ঘর জামাই থাকে তাকে এত বড় বড় কথা মানায় না। আর হ্যাঁ, বড় বলেই সব সময় সম্মান করে এসেছি তোমাকে, নয়তো হাত আমারও আছে। এবার আমি অবশ্যই প্রতিশোধ নিব। সম্মান তাকেই করা যায় যে সম্মানের যোগ্য। অর্পিতা চোখ মুখ লাল করে তাকালো। চাঁদনি পাত্তানে দিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। ড্রয়িং রুমে আকিব শিকদার, অপূর্ব শিকদার, আধার আর বর্ষা বেগম দাঁড়িয়ে ছিল। রাফিয়া বেগম আধারকে জড়িয়ে ধরে কাঁদছেন। আধারের চোখে মুখে বিরক্তি। দাদু ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে চলে যেতে বলিনি। তোমাকে আমি অর্পিতার চেয়েও বেশি ভালোবাসি। এটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাবে? এটা আমার বাড়ি না, আমার বাপেরও না, এটা তোমার বাড়ি। তুমি ডিসাইড করবে কে থাকবে না থাকবে। তুমি যেহেতু বলেই দিয়েছো এই বাড়িটা তোমার, তাই অর্পিতা এখানে ওর হাজবেন্ডকে নিয়ে থাকবে। এজন্যই আমি চলে যাচ্ছি। এটা তো আমি তোমার জন্য বলিনি, কথাটা বলেছি আমি ওই মেয়েটার জন্য। তুমি কেন চলে যাবে? ওই মেয়েটা আমার চাঁদ দাদিমা, ওর অপমান আমার অপমান না। তুমি ওকে কটাক্ষ করে কথা বলছো, কিন্তু আমার গায়ে লেগেছে। আর আমি তো বলেই দিয়েছি, হয় এই বাড়িতে অর্পিতা থাকবে নয়তো আমি। অর্পিতা যখন যাচ্ছে না, আমিই চলে যাই। তুই আমাকে ভুল বুঝছিস দাদু ভাই, কথাটা আমি ওভাবে বলতে চাইনি। তুমি বলেছো আমি ডিসাইড করার কেউ না এ বাড়িতে কে থাকবে, কারণ এই বাড়িটা তোমার। আমি কারো যাওয়া থাকা ডিসাইড করছি না, কিন্তু আমি নিজেই চলে যাচ্ছি। এখানে তো তোমার সমস্যা হওয়ার কথা না। চাঁদনি নিচে নামলো। রাফিয়া বেগম ওকে দেখে দোষারোপ করা শুরু করলেন। তোর জন্য আমার দাদু ভাইটা চলে যাচ্ছে। আমি কিছু করিনি, নিজেই এক মুখে ছয় কথা বলছো। দেখ আকিব, দেখ তোর বেয়াদব মেয়ে আমার সাথে কেমন করছে। কিন্তু আমি তো দেখলাম খোঁজা প্রথমে তুমি দিলে, মেয়েটা নামতেই দোষারোপ করা শুরু করে দিলে। রাফিয়া বেগম গরম চোখে তাকালেন চাঁদনির দিকে। আধার মনে মনে হাসলো চাঁদনিকে দেখে। ঠিকই তো যেতে হচ্ছে ওর সাথে, ওই জন্যই তো এত এফোর্ট দিয়ে একা চলে যাওয়ার কথা বলা। ওকে কখনো চাঁদনিকে ছাড়া একা চলে যেতে পারে? যার জন্য নিজের ফাইনাল পরীক্ষা ড্রপ দিল, নিজের ক্যারিয়ারের কথা ভাবলো না, একটা বছর নষ্ট করে দিল। শেষ সময় এসে তাকে না নিয়েই চলে যাবে? এমন বোকামি আধার শিকদার করতে পারে না। তীরে এসে তরি ডোবানোর মতো বোকাও না। মানুষকে ঘোল খাওয়ানোতে ওর জড়ি নেই। খুব সুন্দর করে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে জানে। এই যে চাঁদনি চোখ গেলে গেলে গেল, এখনই তো বোঝা যায় ও অভিনয়ে কতটা পারদর্শী। চাঁদনি আকিব শিকদারের সাথে কথা বলল না। ওর খুব অভিমান চলছে বাবার সাথে। আকিব শিকদার মেয়েকে জড়িয়ে ধরলেন, আরও একবার ক্ষমা চাইলেন ওর কাছে। চাঁদনি কিছু বলল না। আধার আকিব শিকদারের থেকে বিদায় নিতে গেল। উনি ওর হাত ধরে আবেগে আপ্লুত হয়ে বলল, আমার মেয়েটাকে দেখিস বাবা। তোমার চেয়ে ভালো খেয়াল রাখবো। তুমি কখন যাবে? খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব। এখান থেকে তোমাকে ছুটতেই হবে চাচু। এ অকৃতজ্ঞদের সাথে থেকে লাভ নেই। আচ্ছা তুই যা তো, তোকে এত চিন্তা করতে হবে না। ভালো করে পড়াশোনা করিস, এমনিতেই 1 বছর গ্যাপ গেছে। আচ্ছা। আধার উঠে বসলো গাড়িতে। চাঁদনি যেমন একটা বড় সাইজের ট্রলি গুছিয়ে চট্টগ্রামে এসেছিল, সেভাবে আবার সে ব্যাগ নিয়ে ঢাকা রওনা হচ্ছে। আধারের পাশে চাঁদনি বসতে ও মুখে হাত দিয়ে হাসলো, খোঁচা মেরে বলল, তুই না বলেছিলি যাবি না? নেমে যাব। যা। চাঁদনি নামতে গেল। আধার ধরে ফেললো ওর হাত, ওকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোকে আমি আর যেতে দিচ্ছি না। এখানেও আসতে দেব না কোনোদিন। আমিও আসবো না, তোকেও আসতে দেব না। আজ থেকে আবারও তোকে নিজের বন্দি বানালাম আমি।
একবার ছুটে গেছিলি বলে খাঁচায় ভরতে অনেক এফোর্ট দিতে হয়েছে আমাকে, আর সে ভুল করছি না আমি? চাঁদনি বিমল দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধারের দিকে। গাড়ি ছেড়ে দিয়েছে ততক্ষণে। একটা মানুষ এত বড় নাটকবাজ কি করে হয়? শুধু ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত কাহিনী করলো, এখন আবার ওকে আটকে রাখবে আধার? চাঁদনির বন্দিত্বের জীবন আবারও শুরু হলো। আধার আর চাঁদনি ঢাকায় ফিরে এসেছে। তবে আধার নিজের যে ওয়াদা দিয়ে চাঁদনিকে এখানে এনেছিল সে ওয়াদাও রাখেনি। ও বলেছিল চাঁদনি ঢাকায় ফিরে আসলেও চাঁদনির কাছে আসবে না, দূরে দূরে থাকবে। কিন্তু ঠিকই কাছে এসেছে। যতটা কাছে আসলে চাঁদনি স্বাভাবিক থাকে ততটা বেশি কাছে আসা চাঁদনি মানতে পারে না, অস্বাভাবিক হয়ে যায়। ঢাকায় আসার পর থেকে আরবার আধার খুব ফ্রি একটা সময় পার করছে। ওর ভার্সিটি পড়াশোনা কিচ্ছু না, শুধু অবসর আর অবসর। আর কিছুদিন পর হয়তো 4th ইয়ারে ভর্তির ডেট দিবে। আর ওর ফ্রেন্ডের এক্সামের রেজাল্ট, এটা নিয়ে ওর খুবই লজ্জা লাগছে। যদিও আধার একটা নির্লজ্জ, তবুও একজন সেরা স্টুডেন্ট হয়েও একটা বছর জাস্ট ফেল করা ভয়ে গ্যাপ দেওয়া, আবার সে একই ক্লাসে গিয়ে ভর্তি হওয়া, এই অভিজ্ঞতা আধারের জন্য নতুন। ওর খুবই খারাপ লাগছে। তবে চাঁদনি কলেজে চলে গেলেও ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ওদের সামনে ওর কোনো হীনমন্যতা কাজ করে না। ওর একটা অভ্যাস হচ্ছে সবাইকে খোঁচাতে পারবে, কিন্তু কেউ ওকে নিয়ে উল্টাপাল্টা বলতে পারবে না। এর জন্য ওর কোন ফ্রেন্ড ওকে পিঞ্চ মারা থেকে 100 হাত দূরে থাকে। তবে আধার একটা জিনিস খেয়াল করেছে, সাবিয়ার ফ্ল্যাটে আসা বন্ধ করে দেওয়ার পর থেকে ওর অন্য কোনো বন্ধুরা এখানে আসে না। ওর একসাথে ট্যুর দেয় কিন্তু এখানে আসে না। ওরা চাঁদনিকে স্নেহ করে, কিন্তু সাবিয়ার জন্য ওদের খারাপ লাগে। মেয়েটা পুরাই পাগল। একটা জিনিস এতদিন ধরে বসে থাকতে আছে, কোথায় একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নেবে তা না, কষ্ট পাচ্ছে। আর সাথে ওর বন্ধুরা ওরা কষ্ট নিতে পারে না বলে আধারের ফ্ল্যাটে আসে না। বন্ধুতে অত্যন্ত এটুকু অ্যাডজাস্টমেন্ট তো থাকা উচিত। চাঁদনিও স্বাভাবিক হয়েছে ঢাকা আসার পর থেকে। নিজেকে রিকভারি করার সর্বোচ্চ চেষ্টায় আছে। আধারের সাথে মাঝখানে যেভাবে বন্ডিংটা খুব খারাপ হয়ে গেছিল, ও আধারকে টোটালি সহ্য করতেই পারতো না। এখন তেমন হয় না। আসার পর থেকে ওরা একসাথে অনেকবার শহরের অলিগলিতে ঘুরেছে। আধার ঘুরতে নিয়ে গেছে ওকে, অনেক নতুন জায়গা চিনিয়েছে। চাঁদনি আর নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকে না। ওর মন খারাপ হলেও ছাদে যায়, নিচে হাঁটতে যায়, ওর বন্ধুদের সাথে কথা বলে, প্রতিদিন নিয়ম করে কলেজ যায়। ওর বন্ধুদের দেখলে ওর মুড এমনিতেই ঠিক হয়ে যায়। সকাল 8টায় আধারের ফ্ল্যাটের বেল বাজলো। চাঁদনি মাত্র উঠেছিল রেডি হওয়ার জন্য। 6:30 থেকে ওর ক্লাস শুরু হয়। আধার এত সকালে উঠবে না, ও খুব সুখে আছে। পড়াশোনা নেই, ভার্সিটিতে যেতে হয় না। চাঁদনির খুব চোখে লাগে ওর সুখ। এদিকে চাঁদনির ফাইনালের জন্য প্রিপারেশন নিতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে। সেখানে আধারের এত সুখও নিতে পারছে না। চাঁদনি চুল বাজছিল। বেল বাজানোর শব্দ শুনে নিচে নেমে এসে দরজা খুলে দিল। বাইরে সাবিয়া দাঁড়িয়েছিল। সাবিয়াকে দেখে চমকে তাকালো। সাবিয়াকে দেখেই হাসলো, হাসি মুখে বলল, কেমন আছো? ভালো। কিন্তু মনে মনে খুব অবাক হলো। সাবিয়াকেও এখানে আসতে দেখেছিল যখন ও প্রথমবার ঢাকায় এসেছিল। এরপর আধারের অন্যান্য বন্ধুরা মাঝে মধ্যে আসলেও সাবিয়া কখনো আসেনি। সাবিয়া আবার বলল, আমি আসে খুশি হওনি? চাঁদনি সৌজন্য হেসে বলল, না না না, তা কেন হবে? ভেতরে আসুন আপু। সাবিয়া ভেতরে এলো। আশেপাশে তাকে আধারকে খুঁজতে থাকলো। চাঁদনি বুঝতে পেরে বলল, আধার ভাইকে খুঁজছেন? হাজবেন্ডকে কেউ ভাই ডাকে? সাবিয়া বুড়ো উঁচিয়ে তাকালো। চাঁদনি চোখ পিটপিট করে তাকালো। সাবিয়াকে ওর ভয় লাগে। কেমন যেন মেয়েটা, গম্ভীর হয়ে থাকে সবসময়। তটিনীর মতো যখন তখন হাসে না, কথা বলে বুড়ো কুচকে, হাত নেড়ে বিজ্ঞদের মতো। ওর এই অভ্যাসটাতে চাঁদনি একজনে খুব মিল পায়। সাবিয়া চাঁদনির দিকে তাকালো। ওর গায়ে সাদা অ্যাপ্রন, বেনি অর্ধেক বেঁধেছে, বাকি অর্ধেক চুল খোলা। বেনি করতে করতেই দরজা খুলতে এসেছিল। সাবিয়া ওকে পরখ করে বলল, কলেজে যাবে? জি। তোমার হাজবেন্ড কোথায়? চাঁদনির মনে হলো ওকে খোঁচা দেওয়া হচ্ছে, তবুও কথা না বাড়িয়ে বলল, ঘুমাচ্ছে। ডেকে নিয়ে এসো। অথচ সাবিয়া বলতে চাইলো। আচ্ছা, আমি ওর সাথে দেখা করে আসি। ও বলতে পারলো না। আধারে বিয়ে হয়ে গেছে। ও কি পারমিশন ছাড়া একটা বিবাহিত ছেলের রুমে ঢুকতে পারে? পারে না। আর এই আফসোসটা ওকে শেষ করে দেয়। চাঁদনি সম্মতি দিয়ে আধারকে ডাকতে গেল। আধার উপর হয়ে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে ঘুমাচ্ছিল। চাঁদনি ফিসফিস করে ডেকে বলল, আধার ভাই ওঠো, তোমার বিএফএফ এসেছে। কি এসেছে? বিএফএফ। আধার ঘুম ঘুম চোখে অবুঝ দৃষ্টিতে তাকালো। তোতলা তুই? না, কে এসেছে ঠিক করে বল তাহলে। তোমার বিএফএফ। অর্ধেক করা বেনুনি টেনে ধরল আধার। চাঁদনি নিচু কণ্ঠে চেঁচিয়ে বলল, এখন আমি চেঁচালে তোমার বিএফএফ এর সামনে তোমারই ইজ্জত যাবে। তটিনীকে তো এভাবে বলিস না তুই।
সাবু এসছে, তোমার সাবু। চাঁদনি খুব সূক্ষ্মভাবে বাঁশ মারল। আধার আসলেই সাবিয়াকে সাবু ডাকে। ও হামি তুলে বলল, তুই না চাইলে ডাকবো না। আমি তোমার মতো ছোটখাটো ব্যাপার নিয়ে হুলস্থুল বাজিয়ে দিই না। বেস্ট ফ্রেন্ডকে এভাবে ডাকাই যায়। জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস, অঙ্গার পর্যন্ত অক্ষত থাকছে না। আমি পরিষ্কার পোড়ার গন্ধ শুকতে পাচ্ছি, কিন্তু সে বলে সে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। চাঁদনি মুখ ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়ালো, বিনুনি খুলে চুলগুলো ঝুটি করে বাঁধলো। সাবিয়া চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আধার গলা খাকারি দিয়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সাবিয়া তাকালো, ওকে দেখে হাসলো। আধারের মনে হলো ও জোরপূর্বক হাসি দিয়েছে। সাবিয়া বা ওর অন্য কোনো ফ্রেন্ডরা এখানে আসলেই এক্সাইটমেন্ট চেঁচামেচি করে। আধার ওদের চিল্লানি শুনেই বুঝে যায় ওরা এসেছে। সেখানে আজ সাবিয়া শান্ত হয়ে বসে আছে। আধার এসে ওর সামনে বসলো। সাবিয়া বলল, কেমন আছিস? আধার উত্তর না দিয়ে বলল, ভেবেছিলাম আর কোনোদিনও এখানে আসবি না। আমি আর সে কোনো সমস্যা হয়েছে? চাঁদনি মন খারাপ করবে? ও কেন মন খারাপ করবে? ভাই, ওকে তুই কেমন ভাবিস আমি জানি না, কিন্তু ওর এসবে কোনো কিছু আসে যায় না। ও সবাইকে ভালোবাসে। হুম। সাবিয়া উপরে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে বলল, কলেজে যাচ্ছে না ও? যাবে তো, রেডি হতে 1 ঘন্টার ওপর লাগে। আচ্ছা, তুই আমাকে আপনি করে ডাকবি। তোর স্নেহর আপু হই, তোর উচিত আমাকে সম্মান করা। আধার হাসলো। সাবিয়া হেসে দিল। আগে পাস কর। স্টান্ট করব। লল। কেন? আমি ভালো স্টুডেন্ট না? তোর মতো আহামরি ভালো না, বাট পাশ করাটা কেমন যেন শোনায়। অ্যাটলিস্ট তুই এটা বলতে পারতি টপ 10 থেকে দেখা। আমি জানি তুই টপ 10-এ থাকবি। জানিস? এত কনফিডেন্স? অবশ্যই। ভুল জানিস রে। এবার আমার পাশ নিয়ে টানাটানি চলবে, আমি বোধহয় ফেল করব। সে তো তুই সবসময়ই বলিস, কিন্তু মেরিট লিস্টে দেখা যায় 10-এর ভেতর। এবারে সত্যি বলছি। সাবিয়া হঠাৎ করে মুখ কালো করে ফেলল। আধার উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? তোর ফ্যামিলিতে আবার সমস্যা শুরু হয়েছে? পরিবারের সবাই ঠিক আছে? তোর পিচ্ছি ভাইটা? ভালো সবাই। তাহলে? তোকে মিস করতে করতে পড়ার সুযোগই হলো না। ফেল করব শিওর। যা, মিথ্যুক। মিথ্যা বলছি না, পড়তে বসলে আমার খালি মনে হতো এবারে পাশ করে গেলে আমি তোর চেয়ে ওপরের ক্লাসে উঠে যাব। ওই যে বলেছিলি আমাকে বড় আপা ডাকবি, ওই কথাটা বড্ড গায়ে লাগলো রে। এসব নিয়ে ভাবতে ভাবতে আমি পড়ার সুযোগটা পাইনি। সাবিহা। আধার অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে, বলল, আমার বিয়ে হয়ে গেছে। তাতে কি? বিয়ে বিয়ের জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্বের। তোকে ফেলে আমি কি করে অন্য ক্লাসে উঠে যেতাম বল? ফ্রেন্ডশিপ মানে তো কম্প্রোমাইজ। আমি তোকে এমন কম্প্রোমাইজ করতে বলিনি। আধার শক্ত কণ্ঠে বলল। সাবিয়া কোমল গলায় বলল, রোডভাবে কথা বলবি না আমার সাথে। তোকে ছেড়ে অন্য ক্লাসে মন টিকতো না আমার, এজন্য ইচ্ছে করে খালি খাতা জমা দিয়েছি। আমরা আবারও এক ক্লাসে পড়বো। সবাই যদি একসাথে তোকে ছেড়ে অন্য ক্লাসে উঠে যেতাম তোর খুব খারাপ লাগতো। এখন আমরা দুজনেই ফেলটুস। পার্থক্য তো এক্সাম দিসনি, আমি দিয়েও খালি খাতা জমা দিয়েছি। নীরবতা নেমে এলো ওদের মাঝে। আধার অনেকক্ষণ কথা বলতে পারল না, কিন্তু অস্পষ্ট খেয়াল করলো সাবিয়ার হাতের অস্বাভাবিক কাঁপুনি। ও মেঝের দিকে দৃষ্টি তকতক করে আছে। আধার কথা ঘুরিয়ে বলল, চা বানিয়ে আনি? না, ইচ্ছে করছে না খেতে। কিছুই খাবি না? তোর হাতে বানানো ডিশ আমার অনেক পছন্দের রে অন্ধকার। প্রতিদিন খেতে ইচ্ছে করে। আজকে খেলে আমি আবার কালকে খাওয়ার জন্য চলে আসব। আজরাইরা কথা বেশি হয়ে যাচ্ছে না? সাবিয়া তড়িঘড়ি করে বলল, ও হ্যাঁ, যেটার জন্য এসেছি। কোনো কাজে এসেছিস? নয়তো আমি তোর ফ্ল্যাটে কেন আসব? এভাবে কেন বলছিস? তোর বউ যদি আবার উল্টাপাল্টা ভাবে? চাঁদনি এমন না সাবিহা। কেন তুই ওকে এমন ভাবিস? তুই আমার ফ্রেন্ড। এখানে আসার জন্য তোর কোনো কারণের দরকার হয় না। তুই আসিস না, তাই ওরাও আসে না। আমি ওদের মানা করি না। আমি জানি, তবুও আমার খারাপ লাগে। ওদের কথার মাঝে চাঁদনি ব্যাগ নিয়ে নিচে নামলো। সাবিয়া ওকে দেখে বলল, কলেজে যাচ্ছ? জি। বসো আমাদের সাথে, একটু লেট হয়ে যাবে। না। চাঁদনি আধারের দিকে তাকালো। আধার একবার সাবিয়ার দিকে তাকাচ্ছে, একবার চাঁদনির দিকে। সাবিয়া এতটা মহান মানুষ কবে হয়ে গেছে? ও তো চাঁদনিকে সহ্যই করতে পারতো না। চাঁদনি আধারে থেকে দূরে করে বসলো। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে আধারকে বলল, তোকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? বড় ভাই ইলেকশনে জিতে গেছে। কোন ভাই?
আবরার ভাইয়া, বলেছিলাম না তোকে? ওই যে তোর স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার বলিস না। চাঁদের চমকে তাকালো। কোনোভাবে কি সাবিয়ার আবরার ভাই নেতা সাহেব পরক্ষণে ভাবলো এ দুনিয়ার মতো আবরার আছে? কতটা আবরারই তো বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছে। চাঁদনি নিজের সামনে যুক্তি দাঁড় করালো, আর ওই ছেলেটার কথা ভাবাই মনে মনে তো অবাক খেললো। সাবিয়া বলল, সৎ ভাই কথাটা আমার খুব খারাপ লাগে। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি।